প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেটওয়ার্কের সমস্যার জন্য একটু ক্লাসে বিঘ্ন ঘটে যায়, যার জন্য পুনরায় আমি আবার ক্লাসটা রিপিট করতেছি। সেটা হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে যে দ্রব্য ভোগের একক যতই বাড়বে প্রান্তিক উপযোগ যদি ততই কমে, তবে সেই বিধিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যেমন এখানে আমরা একটা সূচি নেওয়া হয়েছে আর একটা রেখাচিত্র নেওয়া হয়েছে। সূচিতে আমরা ব্যাখ্যা করছি যে প্রথম একক দ্রব্য যখন ভোগ করা হয়েছে তখন মোট উপযোগ হয়েছে 5, প্রান্তিক উপযোগ হচ্ছে 5। দ্রব্য ভোগের একক বাড়াচ্ছি, অর্থাৎ দ্বিতীয় একক দ্রব্য যখন ভোগ করছি তখন মোট উপযোগ হচ্ছে 8, প্রান্তিক উপযোগ হচ্ছে 3। তিনটা কিভাবে পেয়েছি? 8 এর থেকে 5 বিয়োগ করে 3। আর এখানে মোট উপযোগও 5, প্রান্তিক উপযোগও 5। এগুলো কিন্তু কাল্পনিক, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। তারপরে যখন তৃতীয় একক দ্রব্য ভোগ করা হয়েছে তখন মোট উপযোগ হচ্ছে 10, প্রান্তিক উপযোগ হচ্ছে 2। কিভাবে বের করছি? এই 10 থেকে 8 বিয়োগ করে হচ্ছে 2। যখন চতুর্থ একক দ্রব্য ভোগ করা হয়েছে তখন মোট উপযোগের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ আগে 10 ছিল এখনো 10ই আছে, বৃদ্ধি পায়নি। তবে প্রান্তিক উপযোগ কত হচ্ছে? 0, অর্থাৎ 10 এর থেকে 10 বিয়োগ করলে কত হয়? 0। এখন পঞ্চম একক দ্রব্য যখন ভোগ করছি তখন কিন্তু মোট উপযোগ কমে গেছে, না বেড়ে কি হয়েছে? বরং কমে গেছে। কমে কত হয়েছে? 9। এখন 9 এর থেকে যদি 10 বাদ দেই তাহলে কত হয়? -1। তাহলে এইভাবে দ্রব্য ভোগের একক যতই বাড়বে প্রান্তিক উপযোগ কি ততই কমবে। এই জন্য এই বিধিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন প্রশ্ন থাকতে পারে যে এটা 0 হলো কিভাবে, এটা -1 হলো কিভাবে? বাস্তবে কি এটা সম্ভব? হ্যাঁ, বাস্তবের নিরিখেই আমরা এই উদাহরণটা নিয়েছি। যেমন আমরা যেহেতু এটা উপযোগটা যেহেতু ভোগ বিলাসের সাথে সম্পর্কিত, এই জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি। এটা হতে পারে কমলা, হতে পারে মিষ্টি। ধরে নিলাম মিষ্টি। তো মিষ্টি যদি হয়, একজন লোক তো আর অসীম পরিমাণ মিষ্টি খেতে পারবে না, 2 কেজি 4 কেজি 5 কেজি তো আর খেতে পারবে না। এখন ধরে নিছি যে সে আসলে 3টা মিষ্টি খেতে পারে। তাহলে 3টা যেহেতু খেতে পারে, 3টা পর্যন্ত কিন্তু সে একটা তৃপ্তি পাবে। তো 3টার পরে যদি খায় তাহলে কিন্তু সেখান থেকে সে কোনো উপযোগ পাবে। যেমন প্রথম একক খাইছে তখন 5 একক ছিল মোট উপযোগ, প্রান্তিক উপযোগও 5, কারণ এখানে মোটও যা প্রান্তিকও তাই। যখন দ্বিতীয় একক দ্রব্য ভোগ করছে তখন মোট উপযোগ হয়েছে 8, অর্থাৎ আগেরটাই ছিল 5 আর পরেরটাই হয়েছে 3, দুইটা মিলে হয়েছে 8, অর্থাৎ তাহলে প্রান্তিক কত? 3। 8 এর থেকে 5 বিয়োগ করে 3। যখন তৃতীয়টা ভোগ করা হয়েছে তখন মোট উপযোগ হয়েছে 10, তাহলে প্রান্তিক কত? 2। এই যে 10 থেকে 8 বিয়োগ করছি, 2 আসছে। যখন চতুর্থ ভোগ করা হয়েছে তখনও 10, আর প্রান্তিক উপযোগ কত? 0, কারণ এই 10 থেকে 10 বিয়োগ করে। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে যে এখানেও 10 এখানেও 10 কি করে হবে? কারণ এখানে সে মিষ্টি খেতেই পারে 3টা। এখন আরেকজনে হয়তো রিকোয়েস্ট করছে আরেকটা মিষ্টি খাওয়ার জন্য, অনুরোধ করছে, এই জন্য সে একটা মিষ্টি খেয়েছে। মিষ্টি খেয়েছে ঠিকই, কিন্তু সেইখান থেকে কোনো তৃপ্তি সে পায়নি, যার জন্য উপযোগ আগেও যা ছিল এখনো তাই আছে, মোট উপযোগের কোনো পরিবর্তন হয় নাই। ফলশ্রুতিতে প্রান্তিক উপযোগ কি? 0, কারণ এখানে সে কোনো তৃপ্তি বা উপযোগ পায়নি। এখন পঞ্চম একক, এটা তো তার খাওয়ার ইচ্ছাই নেই, যেহেতু সে আগেরটাই খেয়েছে আরেকজনের রিকোয়েস্টে। এখন পাশের থেকে আরেকজন এসে যদি বলে যে আমি একটা মিষ্টি দিলাম, সেটা খেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সে মিষ্টিটা খেতেও তার সমস্যা হচ্ছে, আবার তাকে রিফিউজ করাটাও তার জন্য সমস্যা হচ্ছে। যেহেতু একজনের রিকোয়েস্ট সে রাখছে, এখন তার রিকোয়েস্ট যদি সে না রাখে তাহলে হয়তো তার মন খারাপ হবে। এখন তাকে খুশি করার জন্য সে হয়তো মিষ্টিটা খাবে। এখন মিষ্টি খাওয়ার পরে কি হলো তার? আমরা জানি যে ওভার ইটিং এর ফলে মানুষের অনেক সমস্যা হতে পারে, ইনডাইজেস্ট হতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো ট্রাবল হতে পারে। এখন খাওয়ার ফলে তার এই সমস্যাটা হয়ে গেছে। খাইছিল সে ভালোর জন্য, এখন দেখা গেল যে সেটা তার জন্য কি হয়ে গেছে? ক্ষতিকর হয়ে গেছে। তো ক্ষতিকর হলে সেটা বডির জন্য খারাপ, ঋণাত্মক, যার জন্য কি হয়ে গেছে? এটা কমে গেছে, 9 একক হয়েছে। এখন 9 এর থেকে যদি 10 বাদ দেই তাহলে কত হবে? -1। এই জন্যই উপযোগ কি হয়?
আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে একবার শূন্য হয়, পরে আবার কি হয়, ঋণাত্মক হয়। এই জন্য এই বিধিটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন এটাকে আমরা একটা রেখাচিত্রে উপস্থাপন করব। আমরা যখন রেখাচিত্রে উপস্থাপন করব তখন শুধু এইটা আর এই কলামটা বিবেচনা করব, এটা আমরা এখানে আসবো না, কারণ হচ্ছে এই বিধিটার নামই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর এটা আসতো তখনই যদি এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ভিতরে সম্পর্ক থাকতো। আমার ব্যাখ্যাটা হচ্ছে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটার জন্য আমার দরকার এখন শুধু এই কলামটা এবং এই কলামটা। প্রথম একক দ্রব্য যখন বুক করছি তখন আমার মোট উপযোগ ছিল কত, প্রান্তিক উপযোগ ছিল 5 একক। আমরা ধরে নিলাম এটা। তাহলে প্রথম একক দ্রব্য যখন বুক করা হয়েছে সেটা একটা দিল Q1, মোট তার প্রান্তিক উপযোগ তখন কত হয়েছে, এটা একটা বিন্দু দিলাম, সেটার নাম দিলাম M1, এটা হচ্ছে এই বিন্দু, অথবা আমরা একটা অন্যভাবেও দিতে পারি। আচ্ছা যাই হোক, আচ্ছা দ্বিতীয় একক দ্রব্য যখন বুক করছি তখন আমার প্রান্তিক উপযোগ কিন্তু কমে গেছে। আমরা এদিক থেকেও দিতে পারি বিষয়টা, উপর দিক থেকে আমরা আসি, তাহলে সেটাই ভালো। এখান থেকে আমরা ধরি, তাহলে প্রথম একক দ্রব্য যখন বুক করা হয়েছে এটা হলো আমাদের Q1, সরি এটা হচ্ছে প্রথম একক, এটা আমরা উপযোগ দিলাম একটা M1, একটা বিন্দু দিলাম এই। তাহলে প্রথম একক দ্রব্য যখন বুক করা হয়েছে তখন প্রান্তিক উপযোগ ছিল ও থেকে M1, অর্থাৎ যেটা সূচিতে 5 একক আছে। যখন দ্বিতীয় একক বুক করছি তখন কিন্তু প্রান্তিক উপযোগ কমে গেছে। এই যে দ্বিতীয় একক ধরে নিলাম, এটাকে দিলাম আমরা M2, এটাকে দিলাম আমরা Q2, এইটা বিন্দু, এটা হচ্ছে B বিন্দু। তাহলে দ্রব্য ভোগের একক যখন বাড়াইলাম এদিক দিয়ে, আগে ছিল ও থেকে Q1, এবার ও থেকে Q2, অর্থাৎ দ্রব্য ভোগের একক বাড়তেছে, এদিকে কি প্রান্তিক উপযোগ কমতেছে। প্রথম ছিল যখন ও Q1 পরিমাণ দ্রব্য বুক করছি তখন প্রান্তিক উপযোগ ছিল ও থেকে M1। এখন দ্রব্য ভোগের একক বাড়াইছি, যখন দুইটা দ্রব্য বুক করছি তখন প্রান্তিক উপযোগ কমে হয়েছে ও থেকে M। যখন 3 নাম্বার দ্রব্য বুক করলাম, ধরে নিলাম তাহলে এটার নাম দিলাম আমরা M3, এটা হচ্ছে Q3, এটা বিন্দুর নাম দিলাম C বিন্দু। যখন 3 নাম্বার দ্রব্য বুক করছি তখন প্রান্তিক উপযোগ কমে হয়েছে ও থেকে M3, অর্থাৎ যেটা সূচিতে এই 2 একক নির্দেশ করে। যখন চতুর্থ একক দ্রব্য বুক করছি তখন প্রান্তিক উপযোগ কমে কত হয়েছে 0। এখন ধরে নিলাম এইটা চতুর্থ একক, তাহলে চতুর্থ একক 0 কোথায় হবে, 0 হবে এই জায়গায়, এটা হচ্ছে Q4। তাহলে এই অক্ষের যে কোনো বিন্দুতে Q এর মান কি 0, তাহলে এখানে উপযোগটা কত 0। এখন এই রেখাটা একটু নিচে আসবে আমাদের। যখন পঞ্চম একক দ্রব্য বুক করছি তখন কিন্তু কমে গেছে, এই যে ঋণাত্মক অংশ চলে আসছে এখানে আমরা ধরে নিলাম Q5, এই বিন্দুটাকে আমরা দেই D বিন্দু, এটাকে দিলাম E বিন্দু। অর্থাৎ যখন পঞ্চম একক দ্রব্য বুক করছি তখন প্রান্তিক উপযোগ কি হয়েছে, ঋণাত্মক হয়ে কত হয়েছে -1। তাহলে এই অক্ষের নিচে, এই অক্ষে হচ্ছে 0, তাহলে এই অক্ষের নিচে কি -1, তাহলে এখানে হয়ে গেছে -1। অর্থাৎ দ্রব্য ভোগের একক এদিক দিয়ে যতই বাড়তেছে আর এদিক দিয়ে কি প্রান্তিক উপযোগ ততই কমতেছে। এই জন্য এই বিধিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা একটু আবার ব্যাখ্যা করি। এই যে যখন প্রথম একক দ্রব্য বুক করছি অর্থাৎ ও থেকে Q1, তখন প্রান্তিক উপযোগ হচ্ছে A থেকে Q1 অথবা এই ও থেকে M1, একই কথা, যেটা সূচিত হচ্ছে 5 একক। এবার যখন দ্বিতীয় একক দ্রব্য বুক করছি তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে হয়েছে B থেকে Q2,
অথবা ও থেকে M2 একই কথা। আবার তৃতীয় একক দ্রব্য যখন বুক করা হয়েছে তখন প্রান্তিক উপযোগ কমে হয়েছে আরো কত C থেকে U। যখন চতুর্থ একক দ্রব্য বুক করছি তখন প্রান্তিক উপযোগ কমে হয়েছে 0, যা এই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। যখন পঞ্চম একক দ্রব্য বুক করা হয়েছে তখন প্রান্তিক উপযোগ কমে হয়েছে ঋণাত্মক অর্থাৎ -1, যা ই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখায় কি হচ্ছে, যে দ্রব্য ভোগের একক যতই বাড়তেছে প্রান্তিক উপযোগ ততই কমতেছে। এই জন্য এই বিধিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন এই বিধির কিছু ব্যতিক্রম আছে, অর্থাৎ এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা বলছি যে দ্রব্য ভোগের একক যতই বাড়বে প্রান্তিক উপযোগ যদি ততই কমে, তাহলে সেই বিধিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন সকল ক্ষেত্রেই কিন্তু এই বিধিটি কার্যকরী হবে, কিছু কিছু ক্ষেত্রে এই বিধিটি ব্যত্যয় ঘটবে, আর সেগুলি হচ্ছে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। এখন সেই ব্যত্যয়গুলো কোন কোন ক্ষেত্রে ঘটতে পারে, যেমন আমরা জানি যে মানুষের টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ এগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম ঘটে। কারণ যার সম্পদ যত আছে সে কখনো কিন্তু ওই সম্পদে তৃপ্ত না, সে আরো চায়। এই জন্যই এই ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকরী হবে না। টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ এই সকল ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম ঘটে। আর দ্রব্য ভোগের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, যে দ্রব্য ভোগের প্রাথমিক একক যদি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকরী হবে না। অর্থাৎ দ্রব্য ভোগের প্রাথমিক এককটা পর্যাপ্ত হতে হবে, তাহলে এই বিধিটি কার্যকরী হবে। যেমন আমরা একটা উদাহরণ যদি দেই, যে একজন তৃষ্ণার্ত মানুষকে যদি আমরা 1 চামচ পানি পান করতে দেই তাহলে তার তৃষ্ণার মাত্রাটা কিন্তু আরো বেড়ে যাবে। তাহলে আমাদের এখানে থিওরিতে বলতেছে যে দ্রব্য ভোগের একক যতই বাড়বে প্রান্তিক উপযোগ ততই কমবে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, যে প্রান্তিক উপযোগ না কমে আরো বরঞ্চ বেড়ে যাচ্ছে। কিন্তু তাকে যদি 1 গ্লাস পানি পান করতে দেওয়া হতো তাহলে পরের গ্লাস পানি খাওয়ার আকাঙ্ক্ষাটা কিন্তু তার কমে যেত। এই জন্যই বলা হয় যে দ্রব্য ভোগের প্রাথমিক একক যদি পর্যাপ্ত না হয় তাহলে এই বিধিটি কার্যকরী হবে না। যেমন একজন মিষ্টি খেতে পছন্দ করে, তাকে যদি একটা মিষ্টিকে কেটে 4 ভাগ করে 1 ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু তার মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা না কমে বরং আরো বেড়ে যায়। এই জন্য প্রাথমিক এককটা কি হইতে হবে, পর্যাপ্ত হইতে হবে। প্রাথমিক একক যদি পর্যাপ্ত হয় তাহলে পরবর্তী যে দ্রব্যগুলো সে ভোগ করবে আস্তে আস্তে তার ওই দ্রব্য খাওয়ার প্রতি আকাঙ্ক্ষাটা কমে যাবে। আরেকটু হচ্ছে যে মানুষের শখের কিছু দ্রব্য থাকে যেগুলোর ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম ঘটে। যেমন কারো শখ হচ্ছে বিভিন্ন দেশের ডাক টিকিট সংগ্রহ করা, বা কারো শখ হচ্ছে গার্ডেনিং করা। এখন যে ফুলের বাগান করে সে চায় সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে যতগুলো গোলাপ আছে, যত প্রকারের সবগুলোই সে সংগ্রহ করতে চায়, বা যতগুলো ফুলের জাত আছে সবগুলোই সে সংগ্রহ করতে চায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম ঘটবে, কার্যকরী হবে না। আরেকটু হচ্ছে যে কেউ বিভিন্ন দেশের ডাক টিকিট সংগ্রহ করে, এখন সে 50টা 60টা দেশের ডাক টিকিট সংগ্রহ করেছে, সে চাবে যে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের ডাক টিকিট কিভাবে সংগ্রহ করা যায়। ফলে এই ক্ষেত্রে কিন্তু তার আকাঙ্ক্ষাটা কমবে না বরঞ্চ বেড়ে যাবে। এগুলো হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। এখন এই বিধিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষাতে আসে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কিত তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি হয়তো পরবর্তী ক্লাসে সেটা আবার পুনরায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে। তো আমরা আজকে এই ক্লাসটা এখানেই শেষ করব, যেহেতু নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছে। পরবর্তীতে আমরা আরেকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তোমাদের যদি বই থাকে বাসায়, একটু বাসায় স্টাডি করো,
তাহলে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে, বা কোনো প্রশ্ন থাকলে সেটা করতে সুবিধা হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করলে তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা অ্যাটেন্টিভলি করতেছো বা বুঝতেছো। আর যদি কোনো রেসপন্স না পাওয়া যায় তাহলে আমি হয়তো ধরে নিব যে ক্লাসটা হয়তো তোমরা বুঝতেছো না, বা পুরোটাই বুঝতেছো বা কিছুই বুঝতেছো না। এই জন্য ক্লাসে আসলে রেসপন্স থাকতে হয়। যদি কোনো ত্রুটি থাকে, বুঝতে কোথাও সমস্যা হয়, তাহলে কমেন্টে জানাবা। পরবর্তীতে আমরা সেই বিষয়টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকবে, পরবর্তীতে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং পাশাপাশি বাসায় পড়াশোনা মনোনিবেশ করো। অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ফলো করার চেষ্টা করো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত।